প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শীতলপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিব। আমি নয়ন দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, তোমাদের সাথে আছি। আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নেব, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে দুটো সিলিন্ডার দেখা যাচ্ছে। তোমরা একটু মাউস পয়েন্টারটা খেয়াল করো। দুটো সিলিন্ডার দেখা যাচ্ছে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। এই ছোট সিলিন্ডার আর বড় সিলিন্ডারে পানি দিয়ে ভর্তি, এখানে পানি দ্বারা পূর্ণ। একটা মেয়ে যে সিলিন্ডারে এখানে বল প্রয়োগ করছে, আর একটা বড় সিলিন্ডারে একজন খুব ভারী একজন লোক বসে আছেন। সে এই সিলিন্ডারে চাপ দিয়ে সে ভারী বা ওজন যার বেশি সেই লোকটাকে উপরের দিকে তুলছে। আসলে এটা একটা জাস্ট একটা ফান করার জন্য যদিও চিত্রটা দেওয়া হয়েছে, আসলে কিন্তু এটা সম্ভব কি না? আসলেই সম্ভব যে তুমি এখানে অল্প বল প্রয়োগ করেও এই লোকটাকে উপরের দিকে তুলতে পারবে। তাহলে বুঝতেই পারছো আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন বিষয় নিয়ে। সেটা হচ্ছে প্যাসকেলের সূত্রের ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে দেখো। তোমরা এই পাঠ শেষে বল বৃদ্ধিকরণ নীতি ব্যাখ্যা করতে পারবে এবং এই পদ্ধতিতে শক্তি অপরিবর্তিত থাকে তা ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা তরল ভর্তি, অর্থাৎ পানিও হতে পারে অথবা যে কোনো তরল হতে পারে, তরল ভর্তি দুটি সিলিন্ডার দেখছি এখানে। দেখো, এটা একটা ছোট সিলিন্ডার আর এটা একটা বড় সিলিন্ডার। তোমরা মাউস পয়েন্টারটা খেয়াল করবে, ব্যাপারটা যদি ভালো করে বুঝতে চাও একটু খেয়াল করো। এই দুইটা সিলিন্ডারে তরল দ্বারা পূর্ণ, মাঝখানে একটা কপিকল দেখছো, এটা দিয়ে পানির ফ্লোটাকে কন্ট্রোল করা যায়। এটা আমরা খুলে দিব, তাহলে পানি এদিক থেকে এদিকে আসা যাওয়া করতে পারবে। এই ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদটা, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিলাম A1, আর এই বড় সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিলাম A2। এটা A2, অর্থাৎ এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। আর মাঝখানের এগুলো তরল, যে কোনো একটি তরল। আর এটা হচ্ছে পিস্টন, এটাও পিস্টন। এগুলো দিয়ে বল প্রয়োগ করা সম্ভব। আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, সেটাকে ধরে নিলাম F1, আর এখানে যে বলটা আমি পাবো অর্থাৎ প্রাপ্ত বল সেটা হচ্ছে F2। এগুলো আমরা ধরে নিলাম। তাহলে যদি এখানে আমরা বল প্রয়োগ করি কি ঘটে দেখো। বল প্রয়োগ করার পর এই তরলটা এদিকে এসে এই বড় সিলিন্ডারে উপরের দিকে উঠে গেল এবং সেটা বড় পিস্টনটাকেও উপরের দিকে ঠেলে তুলে দিল। স্বাভাবিকভাবেই তরলটা যাওয়ার কিন্তু আর কোনো জায়গা নেই। তুমি যখন বল প্রয়োগ করেছো, তরলটা এটার মধ্য দিয়ে এসে বড় সিলিন্ডারে এসে উপরের দিকে বড় পিস্টনটাকে তুলে দিল। তাহলে এখানেও একটা তুমি বল পেয়েছো। তাহলে ছোট সিলিন্ডারে প্রয়োগকৃত চাপটা কি ছিল? আমরা বল পেয়েছিলাম F1, বল দিয়েছি F1 এবং সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1। তাহলে আমরা চাপের সূত্র থেকে জানি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে চাপ। সেখান থেকে আমরা বলতে পারি P = F1/A1। কোথায় সেটা? ছোট সিলিন্ডারে যে চাপটা আমরা দিয়েছি, কারণ আমরা জানি বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে সেই চাপটা পেয়ে যাবে। এবার প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপটা কিন্তু তরলের চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ এই চাপটা এখানে যে পরিমাণ ছিল, এখানেও বড় পিস্টনও সেই পরিমাণ হবে। আমি বলেছি চাপটা সমান হবে, বলটা নয়। বল তুমি ভিন্ন পাবে। এখানে F1 হলে এখানে যে বলটা হবে সেটা হচ্ছে F2, কিন্তু চাপটা সমান হবে। কারণ প্যাসকেলের সূত্র অনুসারে এরকম কোনো আবদ্ধ পাত্রে যদি কোনো তরলে চাপ প্রয়োগ করা হয়, তখন সেটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে এখানে যে চাপটা হবে এখানেও সেই চাপটা হবে প্যাসকেলের সূত্র অনুসারে। তাহলে আমরা বড় সিলিন্ডারে প্রাপ্ত চাপ যদি P হয়, অর্থাৎ ছোট সিলিন্ডারে প্রাপ্ত চাপ, যে চাপটা আমরা দিয়েছি সেটাকে ধরেছি P, তাহলে বড় সিলিন্ডারেও প্রাপ্ত চাপটাও হবে P। তাহলে এই ক্ষেত্রে P হবে সমান কি? F2/A2। কেন? কারণ এখানেও তো বল পেয়েছি আমরা F2, এখানে বল পেয়েছি আমরা F2।
এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A2, তাহলে আমরা জানি চাপের সংজ্ঞা অনুসারে F2/A2 হবে সেই পরিমাণ চাপ, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, সেই চাপটাই পেলাম। এখানে যে চাপটা পেয়েছি এখানেও সেই চাপটা পেয়েছি, সেই কারণে F1/A1 ও P এবং F2/A2 এটাও হবে P, যেহেতু সমান চাপ, একই চাপ পাবো। তাহলে আমরা এখন কোন সিদ্ধান্তে আসতে পারি? যেহেতু P সমান F1/A1 এবং P সমান F2/A2, তাহলে আমরা লিখতে পারি F1/A1 সমান F2/A2, এই দুটো সমান লিখতে পারি, যেহেতু এই দুটাই P। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করে আমরা A2/A1 সমান কি পাচ্ছি? F2/F1। তাহলে F2 সমান কত পাচ্ছি? F1 ইন্টু, অর্থাৎ F1টা এখানে আড়াআড়ি গুণ হয়ে যাবে, F1 ইন্টু A2/A1। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, F2 সমান F1 ইন্টু A2/A1। অর্থাৎ এই সমীকরণ থেকে কি বোঝা যায় দেখো, অর্থাৎ F2 ছিল বড় পিস্টনে বল, প্রাপ্ত বল। তাহলে প্রাপ্ত বলটা কি হচ্ছে? ছোট পিস্টনে তুমি যে বলটা দিচ্ছ অর্থাৎ F1, তার একটা গুণিতক আকারে পাচ্ছ। A2/A1 কে গুণ করলেই, F1 দ্বারা গুণ করলেই তুমি F2 পাচ্ছ। তাহলে এই সমীকরণ দিয়ে সহজেই বোঝা যায় যে F2-র পরিমাণ সবসময় F1-এর চাইতে বেশি হবে, সেই জন্য F2 > F1 হবে। এবং এটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, এটাকে আমরা বলবো বল বৃদ্ধিকরণ নীতি। কারণ আমরা F1 বল প্রয়োগ করে আমরা একটা বড় ধরনের বল F2 পাচ্ছি, তার মানে বলটা আমরা বৃদ্ধি করতে পারছি। অর্থাৎ F1-কে কিছু একটা দ্বারা গুণ করলেই তুমি F2 পাচ্ছ, তাহলে অবশ্যই F2-র মানটা বড় হবে। এবার আসা যাক আরেকটা চিত্র। এখানে আমরা যখন বল প্রয়োগ করেছিলাম ছোট পিস্টনে, আর একটু দেখো, F1 পিস্টনে যখন আমরা বল প্রয়োগ করেছি তখন তরল কিন্তু নিচের দিকে নেমেছে। কতটুকু নেমেছে সেই দৈর্ঘ্যটা যদি L1 হয়, এই যে L1 মনে করো পানির পরিমাণটা এখানে ছিল, নেমে গিয়ে এখানে আসলো, তাহলে এই দৈর্ঘ্যটাকে যদি আমি L1 ধরি এবং এদিকে পানি উপরের দিকে উঠে গিয়েছিল, সেই পরিমাণ পানির দৈর্ঘ্যটাকে যদি আমি L2 ধরি, এই যে L2, তাহলে ছোট পিস্টনে কাজের পরিমাণ কি হবে? আমরা জানি W = Fs, অর্থাৎ কাজ হচ্ছে বল গুণ সরণ। তাহলে এখানে পানির তরলের সরণ ঘটেছে L1 পর্যন্ত, সেই কারণেই আমরা লিখতে পারি W1 = F1 L1, অর্থাৎ ছোট পিস্টনের যে পরিমাণ কাজ সেটা আমরা বের করতে পেরেছি। তাহলে বড় পিস্টনে, আবার ছোট পিস্টনে যতটুকু তরল অপসারিত হয়েছে, বড় পিস্টনে ঠিক ততটুকু তরল উপরের দিকে উঠছে, এটা আমরা দেখেছি। অর্থাৎ ছোট পিস্টনে অপসারিত তরলের আয়তন সমান বড় পিস্টনে উপরে ওঠা তরলের আয়তন। অর্থাৎ এখানে যে পরিমাণ তরল অপসারিত হয়ে বড় পিস্টনে ততটুকু পরিমাণ তরল উপরের দিকে উঠেছে, তাহলে যে আয়তনের তরল এখানে নিচের দিকে নেমেছে, ঠিক সেই পরিমাণ আয়তনের তরলই উপরের দিকে উঠেছে। তাহলে এই পরিমাণ তরলের আয়তন যদি বের করতে চাও, আমরা জানি আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল ছিল A1 এবং তরলের দৈর্ঘ্য হচ্ছে L1 বা উচ্চতা হচ্ছে L1, সেই জন্য আমরা ওই তরল স্তম্ভের উচ্চতাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলাম, তাহলে ওইটুকু তরলের আয়তনটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে A1 × L1। ঠিক একইভাবে বড় পিস্টনের তরলের আয়তন হচ্ছে A2 × L2, কারণ L2টা হচ্ছে তরল স্তম্ভের উচ্চতা আর A2টা ছিল বড় পিস্টনের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান তরলটার আয়তন আমরা পেয়ে গেলাম। এবং যেহেতু দোনো দিকে তরলের আয়তন সমান হবে, যে পরিমাণ আয়তন তরলের আয়তন অপসারিত হয়েছে ঠিক সেই পরিমাণ আয়তনের তরল উপরের দিকে উঠেছে, তাই আমরা লিখতে পারি A1 L1 সমান A2 L2, অর্থাৎ দুইটা আয়তনই সমান। এখন ওখান থেকে আমরা A1 L1 সমান A2 L2 পেয়েছি, তাহলে A2 L2 সমান A1 L1, অর্থাৎ পক্ষান্তর করলাম, এই পাশেগুলো এই পাশে আনলাম, এই পাশেগুলো এই পাশে আনলাম। এখান থেকে আমরা পেলাম L2 সমান L1 L2 সমান কি L1 × A1/A2। দেখো এই A2টাকে যদি এখানে নিচে নামায় দাও, তাহলে কি হবে? A1/A2 হবে, আর L1 তো আগে থেকে এখানে ছিল,
তাহলে আমরা L2 সমান, অর্থাৎ এটাকে পক্ষান্তর করে আমরা এটা পেয়েছি L2 সমান L1 ইন্টু A1/A2। এবার বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা এটা পেয়েছিলাম একটু আগে যে F2 সমান F1 ইন্টু A2/A1। এখন বড় পিস্টনের কাজের পরিমাণ যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে, সেটা হবে W2 = F2 × L2, কারণ আমরা ছোট পিস্টনে একইভাবে বের করেছিলাম F1 × L1, তাহলে বড় পিস্টন হবে F2 × L2, অর্থাৎ বল গুণ সরণ। এখন এই F2 আর L2 এর মান আমরা এখানে বের করে রেখেছি, দেখো এই যে L2 আর এই F2 এর মান যে বের করে রেখেছি, এখন সেটাই আমরা এখানে বসিয়ে দেবো এই সমীকরণে। তাহলে কি পাচ্ছি দেখো, F2 L2 এর মান বসিয়ে পাই, অর্থাৎ F2 এর জায়গায় এটা বসালাম আর L2 এর জায়গায় এইটা বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি, W2 = F1 × L1। কেন, এখানে A2 কাটা যাচ্ছে আর L1 কাটা যাচ্ছে, আর এই কাটা যাওয়ার পর শেষ পর্যন্ত কি থাকছে, F1 সমান L1। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কাজের পরিমাণ একই থাকছে, অর্থাৎ W2 = W1। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে ছোট পিস্টনে যে পরিমাণ কাজ হয়েছে বড় পিস্টনে ঠিক একই পরিমাণ কাজ হয়েছে, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন এখানে হয়নি। কারণ আমরা একটু আগেই তোমাদেরকে এটা নির্ণয় করে দেখিয়েছি যে W1 ছিল F1 L1 এবং W2 = F2 L2, অর্থাৎ দুইটার কাজের পরিমাণই একই। সেই কারণে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কোনো শক্তির পরিবর্তন ঘটেনি, অর্থাৎ বড় পিস্টনের কাজের পরিমাণ সমান ছোট পিস্টনের কাজের পরিমাণ। অন্যভাবে বলা যায়, প্রথম সিলিন্ডারে যে পরিমাণ শক্তি প্রয়োগ করবে দ্বিতীয় সিলিন্ডারে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাবে। অর্থাৎ যে দুটো সিলিন্ডার ছিল, আমি আর দেখাই তোমাদেরকে, এই সিলিন্ডারে যে পরিমাণ শক্তি তুমি দিবে ঠিক একই শক্তি এই পরিমাণ সিলিন্ডারে তুমি ফিরে পাবে, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু বল বৃদ্ধি ঘটবে সেটা দেখিয়েছি আমরা। বলের যে বৃদ্ধি ঘটবে সেটা আমরা দেখিয়েছি। তাহলে একটা ছোট পিস্টন আর বড় পিস্টনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ওখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলটা আমরা বেশি পরিমাণে পাবো, কিন্তু শক্তিটা একই পরিমাণে থাকবে। এটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এখন একটা একক কাজ করা যায়, যে ছবিটা শুরুতে দেখিয়েছিলাম, মনে করো ওটার পিস্টনের ক্ষেত্রফল ছিল 1 সেন্টিমিটার² আর বড় পিস্টনের ক্ষেত্রফল 1 মিটার², আর এই লোকটার ভর ছিল 70 কেজি। তাহলে এখান থেকে আমরা লোকটিকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে F1টা কি পরিমাণ হবে সেটা তুমি সূত্র প্রয়োগ করে বের করবে। একটু আগে আমরা সূত্রগুলো দেখেছি, আশা করি পারবে। এবার একটা জোড়ায় কাজ দেওয়া যাক। এটাও ঠিক একটা ছোট পিস্টন আর এটা একটা বড় পিস্টন, ভেতরে তরল আছে। এখানে বল প্রয়োগ করা হচ্ছে 2646 নিউটন এবং এটার ক্ষেত্রফল 1 মিটার²। এটার ক্ষেত্রফল, বড় পিস্টনের ক্ষেত্রফল 6 মিটার² এবং প্রাইভেট কারটার ভর হচ্ছে 1620 কেজি। তাহলে ছোট পিস্টনে উপরোক্ত বল প্রয়োগ করে গাড়িটিকে উপরে তোলা সম্ভব কিনা, তাহলে তুমি যদি F2 পরিমাণ এটার চাইতে বেশি পাও, এটার বলের পরিমাণ চাইতে বেশি পাও, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এটা তোলা সম্ভব, কারণ গাড়িটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, অর্থাৎ গাড়িটার ওজন তুমি ভর থেকে গাড়িটার ওজন বের করে ফেলবে জি দিয়ে গুণ করে। তাহলে এটাই হচ্ছে গাড়ির প্রয়োগকৃত নিচের দিকে প্রয়োগকৃত বল। ওই বলের বিরুদ্ধে কাজ করতে গেলে তোমাকে সেই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে এবং তার সাথে অথবা বেশি বল প্রয়োগ করতে হবে। তা আমরা যেহেতু F1 বল এটা ছিল, তাহলে সূত্র প্রয়োগ করে যদি F2 বলের পরিমাণটা নির্ণয় করতে পারি এবং সেটা যদি গাড়ির ওজনের চাইতে বেশি হয় বা সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে গাড়িটিকে উপরে তোলা সম্ভব। এটা করার চেষ্টা করো। মূল্যায়ন: দুটি পিস্টনের প্রস্থচ্ছেদের অনুপাত 100 হলে বড় পিস্টনে প্রাপ্ত বল ছোট পিস্টনের কত গুণ হবে? ওই যে সমীকরণ থেকে তোমরা বের করতে পারবা যে F2 সমান আমরা পেয়েছিলাম F1 × 2/A1, ওটা দিয়ে তোমরা করতে পারবে। হাইড্রোলিক প্রেসে শক্তির নিত্যতা ঘটে কিনা, অর্থাৎ শক্তির নিত্যতা মানে শক্তির কোনো পরিবর্তন হবে না, এটাও আমরা তোমাদেরকে দেখিয়েছি। বল বৃদ্ধিকরণ নীতির সূত্রটি বলো, এটাও দেখানো হয়েছে।
বাড়ির কাজ। উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে কাজের পরিমাণটা বের করবে ছোট পিস্টনে এবং বড় পিস্টনে কাজের পরিমাণটা বের করবে। আমরা জানি ছোট পিস্টনে কাজের পরিমাণ হবে W1 = F1L1 এবং বড় পিস্টন হবে F2 সমান F2 W2 = F2L2। F2 তোমরা এখানে দেওয়া নেই, সেটা বের করতে হবে। L2 ও দেওয়া নেই, L2 ও তোমাদের দেওয়া নেই, সেটাও বের করতে হবে। তাহলে F2 আর L2 বের করার পর তুমি W2 বের করতে পারবে, সেটা বের করে দেখবা যে কাজের পরিমাণ সমান কিনা। তাহলে আমরা বলতে পারবো যে এখানে কাজের পরিবর্তন হয়েছে কিনা, সেটা আমরা সহজেই বলতে পারবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং এতক্ষণ যে স্লাইডটি দেখেছো সেটা আমার নিজের তৈরি একটি স্লাইড। আশা করি তোমরা এটা দেখে উপকৃত হয়েছো, ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।